বর্ষিয়ান রাজনীতিক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা 3:30টার দিকে তার মৃত্যু হয়। ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে জানাজা স্থল থেকে সর্বশেষ জানাতে বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে কিন্তু দলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে তারা কিন্তু কম্পিত করছে ধানমন্ডি 32। এবং যেমন দেখতে পাচ্ছেন দলের নেতাকর্মীরা কিন্তু এই হোসেন চৌধুরী তিনি এই জানাজার নামাজে উপস্থিত ছিলেন এবং নামাজ থেকে বের হয়ে যখন তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক আছে তখনই নেতাকর্মী যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে তাকওয়া মসজিদ রয়েছে, তাকওয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। দেখানোর চেষ্টা করুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, এইটা স্বাধীনতা পরবর্তী সময়ে ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। চট্টগ্রাম নগরের ডিসি মোড় এলাকায় সোমবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বড় একটি মিছিল বের করেন। মিছিলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করা হয় এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তোফায়েল আহমেদের জানাজায় ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছি সাবের হোসেন চৌধুরী তিনি কিন্তু এই জানাজার নামাজে উপস্থিত ছিলেন এবং নামাজ থেকে বের হয়ে যখন তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক আছে তখনই নেতাকর্মী যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে তাকওয়া মসজিদ রয়েছে, তাকওয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। দেখানোর চেষ্টা করছি তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক, তার জানাজায় এসেছিলেন সাবের হোসেন চৌধুরী এবং জানাজা শেষে যখন তারা গাড়ির দিকে অগ্রসরিত হচ্ছেন, ঠিক তখনই ধানমন্ডি 32-এর সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সাবের হোসেন চৌধুরী নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আমরা দেখছি। সাবের হোসেন চৌধুরীর বাংলাদেশ আসবে, তোফায়েল ভাই শরণে ভয় করি না মরণে, বঙ্গবন্ধু শরণে ভয় করি না মরণে, জয় বাংলা, বুকের রক্ত দিয়ে দেব। যেমনটি দেখছেন শেখ হাসিনা তোফায়েল ভাই বুকে, আমাদের তোফায়েল ভাই বুকে। যেমনটি দেখছেন সাবের হোসেন চৌধুরীকে সামনে রেখে জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবশ্যই প্রকাশ হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা হত্যার বিচার চাই। দর্শক, তোফায়েল আহমেদের জানাজার নামাজের পরে ধানমন্ডি 32 যে তাকওয়া মসজিদ এলাকা রয়েছে, তাকওয়া মসজিদের সামনে সাবের হোসেন চৌধুরী তিনি কিন্তু এসেছিলেন। তোফায়েল আহমেদের জানাজা আমরা দেখেছি কাদের সিদ্দিকী তিনিও কিন্তু এসেছিলেন এবং জানাজার নামাজ শেষে যখন সাবের হোসেন চৌধুরী মসজিদ ত্যাগ করছিলেন এবং তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক তখনই আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন জয় বাংলা স্লোগানে কিন্তু এই ধানমন্ডি যে 32 এলাকা রয়েছে 32 এলাকা মুখরিত করে ফেলেছে। শেখ হাসিনা জয় বাংলা সহ বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এই মুহূর্তে এই তাকওয়া মসজিদ প্রাঙ্গণে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা দেখছি সাবের হোসেন চৌধুরী তিনি কিছুদিন আগেই জেলে গিয়েছিলেন এবং সেখান থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। তারপরে তোফায়েল আহমেদের মৃত্যুর ঘটনা শুনে তার জানাজার নামাজে কিন্তু তিনি আসেন এবং জানাজার নামাজ শেষ করে যখন এই তাকওয়া যে মসজিদ রয়েছে, তাকওয়া মসজিদ তখনই আমরা দেখছি
বিজয় হবে। প্রত্যেকটা মুসলিম এই যে তোফায়েল আহমেদরা এই দেশের জন্য রক্ত দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, এইটা স্বাধীনতা পরবর্তী সময়ে ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। সারা দেশের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ, গ্রামের নারীরা, শহরের নারীরা শেখ হাসিনার প্রেমে মশগুল হয়ে গেছে। তারা প্রত্যেকেই খুব করে চাইছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে যাক, বাংলাদেশে ফিরে গিয়ে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে ক্ষমতার মসনদে বসে এই দেশকে রক্ষা করুক, বিশেষ করে নারী সমাজকে রক্ষা করুক। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নারী ক্ষমতায়নের যে উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু কন্যা স্থাপন করে গেছিল, এটা কিন্তু এখন নাই। বাংলাদেশের নারীরা কিন্তু খুব ভালোভাবে টের পাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়াতে, আওয়ামী লীগ চলে যাওয়াতে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কত ভাতা ছিল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, একাধিক ভাতা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, কত প্রকল্প ছিল, বর্তমানে কিছুই নাই। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সব চটকদারি তথ্য সংবাদ মানুষের সামনে তুলে ধরে প্রকৃত যে কাজগুলো করা প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য যে কাজগুলো প্রয়োজন, সেগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। তিনি সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে যান, অফিস করেন, গাড়ি চালান, কার্ড দেন, তেল কার্ড, ফুয়েল কার্ড, কত কার্ড, মানে নানাবিধ বাহারি সব নাটক মঞ্চায়ন করে তার পিআর টিম দিয়ে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই করছেন না। আজকে বাংলাদেশ ছাত্রলীগ একটা চমক দেখিয়েছে। এটা দেখানোর পূর্বে আমার একটা কথা মনে পড়ছে। 5 আগস্টের পর বিখ্যাত কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির নেতা, চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম না হাম্মাম কাদের চৌধুরী, এই হাম্বা কাদের চৌধুরী বলেছিল বাংলাদেশে আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কি হলো? 5 আগস্টের পর বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা একযোগে মাঠে তাদের অবস্থান জানান দিয়েছে। হ্যাঁ, তারা বিচ্ছিন্ন মিছিল করেছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করেছে, অনেক কম সংখ্যক লোকবল নিয়ে মিছিল করেছে, কিন্তু রাজপথ থেকে কিন্তু সরে যায়নি। কোনো না কোনো দিন বাংলাদেশ ছাত্রলীগ কোথাও না কোথাও মিছিল করেছে। হাম্মাম কাদের চৌধুরী, বিগত 16 বছর আমরা দেখেছি তোমরা 5 জন করে মিছিল দিতা, দেখি নাই? তোমরা কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পেরেছিলা? পারো নাই। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, সেও মজা নিয়েছে। আওয়ামী লীগের জয় বাংলা বলে এক জায়গায় 1 কিলোমিটার পরে গিয়ে জয় বঙ্গবন্ধু বলে এই ধরনের ট্রল করা হয়েছে। কিন্তু বিরোধী দলের সময় আপনি তো বাংলাদেশে ছিলেন না, আপনি তো পালিয়ে ভারতে অবস্থান করছিলেন। কথা বলার আগে একটু লাগাম দেওয়া উচিত। তার ওই ধারাবাহিকতায় গত পরশু হুম্মাম কাদের চৌধুরী সে বলল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা নেতাকর্মীর প্রাণ অবশিষ্ট থাকা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রকার মিছিল, মিটিং, সভা সমাবেশ বাংলাদেশে করতে দেওয়া হবে না, যেটা স্পষ্টত গণতন্ত্র বিরোধী কথা, সংবিধান বিরোধী কথা, আইন বিরোধী কথা। এরপরেও তাদের শোকজ করা হয় না, তাদের কোনো কিছু বলা হয় না, কারণ মবের বাংলাদেশ মবের মুল্লুকের উপর দিয়ে চলছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, রাজাকার পুত্র হুম্মাম কাদের চৌধুরী এই বক্তব্য দেবার ঠিক কয়েক ঘন্টা পর বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রামের উমরগনি MES মেডিকেল কলেজ ছাত্রলীগের একটা মিছিল দেখেন। এই বিক্ষোভ মিছিল দেখে কোনো কারণে মনে হচ্ছে ছাত্রলীগ বিরোধী দলে, আওয়ামী লীগ বিরোধী দলে। দেখেন, মিছিলে জায়গা নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি করতেছে। শুধুমাত্র এইটুক না, এই মিছিল শেষ করার পর তারা আবার সেইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে। সাধারণ মানুষ বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে, দেয়নি। পুলিশ তার দায়িত্ব পালন করতে পরবর্তীতে হয়তো কিছু সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করবে, এটা তাদের রুটিন ওয়ার্ক। কিন্তু সাধারণ মানুষকে এই মিছিলে বাধা দিয়েছে। যদি বাধা দিত তবে তারা প্রতিবাদ জানাতো না, প্রতিরোধ করতো না? করেছে? করে নাই। কিন্তু 21 টেলিভিশন মানে জামাত টেলিভিশন সে বলতেছে চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, জনমনে আতঙ্ক, এই মিছিলে মারা হয়েছে, এই মিছিলে জ্বালাও পোড়া হয়েছে, এই মিছিলের সামনের সারিতে কিংবা মধ্যম সারিতে হকি স্টিক, দা, বটি, অস্ত্র নিয়ে প্রদর্শন করা হয়েছে? হয়নি। তাহলে জনমনে আতঙ্ক কিভাবে ছড়ালো? আর জনমনে আতঙ্ক যদি ছড়াতোই তাহলে জনগণ বাধা কেন দিল না? বাংলাদেশের গণমাধ্যমগুলা দালালির সর্বোচ্চ ধাপে চলে গেছে। এর থেকে বড় দালালি আর কোনো কিছু হতে পারে না। 21 টেলিভিশন এই ধরনের দালালি করা বন্ধ করেন। শেখ হাসিনা বসন্ত এসে গেছে এটা ভেবেই বাংলাদেশের অসংখ্য গণমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা, সম্পাদক, এডিটর এদের মধ্যে এক প্রকার ভয় ঢুকে গেছে। কারণ এরা প্রত্যেকে জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনে ষড়যন্ত্রের অংশীদার ছিল। এরা প্রত্যেকে ডলার খেয়েছে। উদাহরণ যমুনা টেলিভিশন, যতগুলো পত্রিকা আছে বাংলাদেশের প্রথম সারির প্রত্যেকটা পত্রিকার যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, সম্পাদক, এডিটর এরা কিন্তু ডলার খেয়েছে। ঠিক তেমনি একটা ডলার খেকো দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এই মতি আলুর থেকে আরো বড় জঘন্য। এই মতি কি বলেছে দেখেন। শেখ হাসিনা পদত্যাগ পত্র ভ্যানিটি ব্যাগে করে সাথে নিয়ে গেছেন। আচ্ছা, একজন মানুষ যখন এরকম একটা ক্রুশিয়াল টাইমে পদত্যাগ করে
করে তখন সেই পদত্যাগপত্র নিশ্চয়ই সেনাপ্রধানের কাছে থাকার কথা, প্রধান বিচারপতির কাছে থাকার কথা, কিংবা রাষ্ট্রপতির কাছে থাকার কথা। আছে? নাই। এখন নতুন একটা গল্প বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে সাথে করে নিয়ে চলে গেছেন। এগুলা জাস্ট নাটক। এইসব নাটক করে বিভিন্ন ইস্যুকে ধামাচাপা দেওয়া, পাশাপাশি একটা দিকে ইস্যুকে মুভ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। কারণ তারা বুঝে গেছে বাংলাদেশে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। এই বসন্তের সুবাসে রক্ত জবা, জুই, চামেলি, রজনীগন্ধা এইসব ফুলের সুঘ্রাণে বাংলাদেশ থেকে রাজাকার, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী শক্তি, মার্কিন ডিপ স্টেটের দালাল, পাকিস্তানিদের দালাল এবং পাকিস্তানের যতগুলা জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশে অবস্থান করছে, তারা এই গন্ধে সুঘ্রাণে এদেশ থেকে উড়ে চলে যাবে। বঙ্গোপসাগরে গিয়ে তারা হাবুডুবু খাবে। এই সুঘ্রাণটা কিভাবে তাদের উপর প্রভাব বিস্তার করবে সময় আসলে আপনারা দেখবেন। জনাব হুম্মাম কাদের চৌধুরী আওয়ামী লীগ বিরোধী দলে 2 বছরের একটু বেশি সময় আওয়ামী লীগ যতগুলা মিছিল করেছে, যতগুলা প্রতিবাদ জানিয়েছে, তোমার দল বিএনপি, রাজাকার পুত্র, তোমার দল বিএনপি গত 16 বছরে এইরকম কয়টা সমাবেশ করতে পেরেছিল আমাদেরকে কাইন্ডলি জানাবা। ছাত্র দলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবলীগের, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে ফোন কল দিত যে ভাই একটু অনুমতি দেন, একটা প্রোগ্রাম করব। অনুমতি দেওয়া হয়েছে, প্রোগ্রাম তারা করেছে। আওয়ামী লীগের থেকে অনুমতি নিয়ে প্রোগ্রাম করেছো, এইরকম সক্ষমতা তোমাদের ছিল না। অথচ তোমরা এখন বলো আওয়ামী লীগের ব্যানার ধরার লোক পাওয়া যাবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। বাংলাদেশটা কি তোমার বাপের? সালাউদ্দিন কাদের চৌধুরী কি বাংলাদেশ পন্থী ছিল? রাজাকারের পুত্র হয়ে তুমি কিভাবে বলো বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ রাজনীতি করতে দেবে না? এটা কি তোমার বাপের দেশ? তোমার বাপের দেশ তো পাকিস্তান। তুমি কোথায় পালাবা সেই চিন্তা করো। বাংলাদেশের মানুষ তোমাদেরকে লাল কার্ড দেখাবে, রেড কার্ড দেখাবে। আমি বলে গেলাম খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ তোমাদেরকে লাল কার্ড দেখাবে। এই দেশে, এই বঙ্গে মার্কিন ডিপ স্টেট আর বেশি দিন খেলতে পারবে না। মার্কিন ডিপ স্টেট খেলতে না পারলে পাকিস্তান আউট, তোমরা ফ্রি কিক খাবা এবং এই ফ্রি কিকে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এছাড়া আর যাওয়ার কোনো পথ খোলা থাকবে না। এটাই বাস্তবতা। হুম্মাম কাদের চৌধুরী, শেখ হাসিনা বসন্ত এসে গেছে, তোমরা প্রস্তুতি নাও। প্রিয় দর্শক, এইখানে কিন্তু কাউকে কোনো হুমকি ধামকি দেওয়া হচ্ছে না। স্রেফ পরিবেশ পরিস্থিতি সবকিছু একদম চমৎকার ভাবে বার্তা দিচ্ছে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। ছাত্রলীগের ভূমিকা ধীরে ধীরে আপনারা দেখবেন। বাংলাদেশ ছাত্রলীগ যে লড়াই সংগ্রামে বিরোধী দলে কতটা শক্তিশালী অবস্থান নিতে পারে, এটার উদাহরণ অল্প কিছুদিনের মধ্যে আপনারা রাজপথে দেখতে পাবেন। আমি যদি আপনাদেরকে বলি আওয়ামী লীগ ফিরে এসেছে, শুধু মুক্তি এবং বিজয়ের অপেক্ষা মাত্র, তাহলে কি আমার এই বাক্যটার মধ্যে আপনি কোনো ভুল খুঁজে পাবেন? হ্যাঁ, প্রথম অংশটুকুতে আপনি একটু সংশোধন বা সংস্কার করতে পারেন যে আওয়ামী লীগ ফিরে এসেছে। এটা এরকম না হয়ে আওয়ামী লীগ তো ছিলই, আওয়ামী লীগ ফিরে আসার প্রশ্ন কেন? দেখেন, গতকালকে আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম। সেই ভিডিওটা সম্ভবত চট্টগ্রামেরই একজন আওয়ামী লীগের যে আদর্শ, অর্থাৎ দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, স্বাধীনতার সংবিধানের পক্ষে, সেই আদর্শের বিপরীত আদর্শ যারা ধারণ করেন, যাদেরকে আমরা রাজাকার নামে অভিহিত করি, মানে সেই আদর্শের একজন ব্যক্তির মুখে এই ধরনের কথা শুনছিলাম যে আওয়ামী লীগের মিছিল বা ছাত্রলীগের মিছিল কে করে দেখে নেবে, মানে মাঠে নামতে দেবে না তারা। তারপরে এই বক্তব্যটা ভাইরাল হওয়ার পরে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রামেতে যে একটা বিশাল মিছিলের আয়োজন করেছিলেন এবং তারা যে মিছিলটা করেছেন সেটা বাংলাদেশের সকল মিডিয়াতে এখন প্রচার হইতেছে। অসংখ্য মানুষ, অসংখ্য, এ পর্যন্ত 2024-এর 5ই আগস্টের পরে ছাত্রলীগের একক মিছিলে এত সংখ্যক মানুষ বা এত সংখ্যক শিক্ষার্থী একত্রিত হয়ে মিছিল করা, সেটা বোধহয় এই প্রথম করলেন। আমরা প্রথমে মিছিলটা দেখে নেব, মিছিলটা দেখব, তারপরে আমরা পরের স্টেপের আলোচনাটি করব। এই যে মিছিলটি দেখলাম, এখানে এই যে মিছিলটি তো ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হইতেছে। তার মধ্যে যিনি ক্যামেরা দিয়ে, যার মোবাইল দিয়ে এই মিছিলটা রেকর্ড হয়েছে, তিনি যেভাবে আপলোড দিয়েছেন, তিনি লিখেছেন, চট্টগ্রামে রাজাকারের এক পুত্র বলেছিল আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য 2জন লোক পাওয়া যাবে না। আজকে চট্টগ্রাম একটা কলেজ ইউনিট, ওমর গনি MES কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মানে একটা কলেজের, বিশ্বাস করুন, আপনি ভাবতে থাকুন যে চট্টগ্রামের শুধুমাত্র একটা কলেজ ইউনিট, ওমর গনি MES কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, যেটা ছাত্রলীগের বিক্ষোভ বলা হয়েছে, কত বড় একটা বিক্ষোভ মিছিল তারা করতেছেন। তাহলে 2জন মানুষ ব্যানার ধরে মিছিল করবেন, সেইটা লোক পাওয়া যাবে না, অথচ একটা ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে মিছিল করতেছেন সেটা অবশ্যই বিস্ময়কর।
এখন একটু আমি যেটা প্রথমে বললাম যে সেই বিষয়ে একটু আলোচনা করি যে এখন শুধু মুক্তি এবং বিজয়ের অপেক্ষা মাত্র। আপনি কখন বুঝতে পারবেন যে একেবারে দ্বার প্রান্তে, ধরুন আপনি একজন পরাজিত লোক, মানে পরাজিত হয়েছেন, পরাজয় আপনাকে বরণ করতে হয়েছে, আপনি ভালো অবস্থানে ছিলেন, পরাজিত হওয়ার পরে আপনি এখন একটা দুর্বিষহ সময়ের মধ্যে আছেন, কিন্তু আপনি বিজয়ের দ্বার প্রান্তে আছেন। এটা বুঝতে হলে আমাদেরকে কোন কোন দিকগুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এটা অবশ্যই যে যখন আপনার ভালো হবে তখন চতুর্দিক দিয়ে আপনার ভালো হবে, প্রকৃতিও যেন আপনার পক্ষ থেকেই খেলতে শুরু করবে, এটা বাস্তবতা। আর আপনি ওই যে বলেন না যে ভাঙা পা গর্ত খোঁজে, আপনি যখন অসুবিধায় থাকেন তখন মনে হয় যে চতুর্দিক দিয়ে যাই কিছু হচ্ছে আপনার বিরুদ্ধেই হচ্ছে, এরকম মনে হয় না? আবার যখন আপনার ভালো হইতেছে তখন মনে হয় চতুর্দিক দিয়ে সব কিছু আপনার পক্ষ হয়ে কাজ করতেছে। এটা একটা লক্ষণ, এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা লক্ষণ, সবাই বুঝতে পারে। এবং এটার সাথে যদি আর একটা বিষয় যুক্ত হয়, যেহেতু রাজনৈতিক আলোচনা, তা এটার বিষয়ে যদি এটার সাথে যদি আর একটা বিষয় যুক্ত হয় তাহলে বুঝতে হবে যে এইটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। যেমন ধরেন রাজনীতিতে প্রতিপক্ষ একটা শব্দ কিন্তু ব্যবহার হয়, প্রতিপক্ষ। আবার অন্যদিকে বাহিরে বলে যে তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু বাস্তবতা হলো যে তারা শত্রু হিসাবে দেখেন। যেমন ধরেন বাংলাদেশে এখনও মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান বিরোধী আদর্শ ধারণ করা মানুষের সংখ্যা কিন্তু আছে যারা রাজনৈতিক ময়দানে এখন বর্তমানে সবচেয়ে ভালো অবস্থানে থেকে রাজনীতি করতেছেন। এমনকি বর্তমানে যে সরকার আছে সেই সরকার তো একটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শ ধারণ করা একটা সরকার। সেই সরকারকেও যারা টলমল অবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন, এরকম একটা গোষ্ঠী আছে না যারা স্বাধীনতা বিরোধী, আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী, সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু আদর্শটা ধারণ করেন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধের আদর্শ। যখন দেখবেন যে আপনার শত্রু বা আপনার প্রতিপক্ষ যেটাই বলেন না কেন তাদের মধ্যে একটা দৌড়ঝাঁপ, একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। কি দৌড়ঝাঁপ, কি তোড়জোড়? বিষয়টা হলো যে তারা তো একটা সময় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করে আপনাকে পরাজিত করছে। এখন আপনি যখন দেখতেছেন যে চতুর্দিকে যাই কিছু হচ্ছে মনে হইতেছে যে আপনার পক্ষ হয়ে হইতেছে, পাশাপাশি যারা মেটিকুলাস ডিজাইন করে আপনাকে ক্ষমতা বা আপনাকে একটা এরকম পরিস্থিতির মধ্যে ফেলেছে, তাদেরও যখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে তাদের আত্মরক্ষা সেফটির জন্য, তখন কিন্তু এটা আরও পরিষ্কার হয় যে বিজয় এর একেবারে দ্বার প্রান্তে। কীভাবে দেখেন, ডক্টর ইউনূস তিনি দেশ ত্যাগ করছেন, প্যারিসে গেছেন, এখন আমরা সংবাদ পাচ্ছি যে তিনি নাকি এমন কিছু সংগঠন, এমন কিছু গোষ্ঠীর সাথে বসেছেন, আলাপ আলোচনা করেছেন যা প্রকৃতপক্ষে দেশের মধ্যে ব্যাপকভাবে সমালোচনা সৃষ্টি হয়েছে। একে তো তিনি দেশের মানুষের সাথে বাটপারি করছেন, এখন তিনি নির্বাচন দিচ্ছেন, নির্বাচন দিয়ে তারপরে তিনি ভিভিআইপি প্রোটোকলে আছেন, সেই ভিভিআইপি প্রোটোকলের মধ্য দিয়ে তিনি বিদেশে গেছেন, সেখানে গিয়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে তিনি বৈঠক করতেছেন। দেশবিরোধী যারা একেবারে সর্বস্তরের মানুষ জানেন যে ব্যক্তিটা দেশবিরোধী, এই ব্যক্তির আদর্শ দেশবিরোধী, দেশের ভালো চায় না, সেই সমস্ত ব্যক্তির সাথে মিটিং মিছিল করতেছেন। এবং আরও তো অন্যান্য বিষয় আছে, নিজেদের মধ্যে আত্মকলহ আছে, নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি আছে, ভেদে মত পার্থক্য সৃষ্টি হওয়া, এই যে ভেঙে খণ্ড 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 হওয়া, এই সকল কিছু। এবং পাশাপাশি আমি এই বিষয়ে অনেক কথা বলেছি, এর আগে অনেক কথা বলেছি, জাস্ট আজকে সংক্ষিপ্ত আকারে বলি যে একটা সময় আমরা এই ধরনের বক্তব্য শুনতে পেতাম। যে কোন ধরনের বক্তব্য শুনতে পেতাম? আওয়ামী লীগের বা লীগের নেতারা, কর্মীরা যারা আছেন তাদেরকে জানাজা করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। তারা যখন মৃত্যুবরণ করবেন তখন তাদের তো একটা জানাজা করতে হবে, সেই জানাজা করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, এই ধরনের বক্তব্য আমরা শুনছি না। কিন্তু দেখেন ঠাকুরগাঁয়ে কি ঘটনা ঘটে গেল, তার আগে চট্টগ্রামে এরকম একাধিকবার ঘটতেছে। আপনি কি বলতে চান ওইখানে যারা এসেছেন তারা কি কোনো হালুয়া রুটির জন্য এসেছেন? ওখানে কি গম রিলিফ দেওয়া হইতেছে? নাকি ওখানে ভালোবাসার টানে এসেছেন, ওখানে আদর্শগত জন্য এসেছেন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ওই জায়গার অন্য দলের আদর্শ ধারণ করেন নেতাকর্মীরা সেখানে উপস্থিত হচ্ছেন। এটা আমরা তো খুব ভালোভাবে জানি কেন উপস্থিত হচ্ছেন, কারণ এটাকে একটু নর্মালাইজ করার জন্য। কিন্তু এই যে মানুষের ঢল, মানুষের চোখের পানি, এবং পাশাপাশি কেমন যেন একক সিদ্ধান্তে, ব্যক্তিগত সিদ্ধান্তে তারা রাজপথে মিটিং করা, সংখ্যাটা বৃদ্ধি পাওয়া, আন্তর্জাতিকভাবে সকল দিক দিয়ে একযোগে কাজ করা, প্রতিপক্ষ, বিরোধী পক্ষ, শত্রুপক্ষের দৌড়ঝাঁপ, তাদের মধ্যে আতঙ্ক ভাব বিরাজ করা,
এই বিষয়গুলো আপনি যদি একত্রিত করেন, মানে আপনি যতগুলো ঘটনা দেখছেন সেই ঘটনাগুলো একত্রিত করে একে অপরের সাথে যদি একটু লিঙ্ক আপ খোঁজার চেষ্টা করেন এবং আপনার যুক্তিটা সেখানে প্রয়োগ করলে আমার মনে হয় যে এটা স্পষ্ট হতে পারে যে যাদের দুঃসময় এখন তাদের বিজয় একেবারে দ্বার প্রান্তে তারা দাঁড়িয়ে আছে। সময় একটা বড় ফ্যাক্টর। যখন সময় আসবে তখন তারা ঠিকই বিজয় উল্লাস করবে এবং এটা বাস্তবতা, এটা প্রকৃতিতে ঘটছে কিছু ঘটনা, সকল কিছু বুঝে বলা যায় না, বোঝা যায় কিন্তু বলা যায় না, বোঝানো যায় না। এই বিষয়ে আপনি আপারক বলতে পারেন। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।